নমস্কার। আজ আমরা ভারতের ভূগোলের একটা দারুণ ইন্টারেস্টিং দিকে ডুব দেব। মানে এখানকার বিখ্যাত সব বাঁধ, জলপ্রপাত আর হ্রদের গল্পে। হ্যাঁ, বিষয়টা বেশ আকর্ষণীয়। একদিকে প্রকৃতি নিজে পাহাড় কেটে বিশাল জলপ্রপাত তৈরি করছে। ঠিক, আবার সেই জলের শক্তিকেই মানুষ বাঁধ দিয়ে বাগে আনছে, বিদ্যুৎ তৈরি করছে, সেচের কাজে লাগাচ্ছে। একদম। এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা সাহায্য নিয়েছি ইউটিউব চ্যানেল পারমার এসএসসির একটা বেশ বিস্তৃত ভিডিও থেকে। হ্যাঁ, ভিডিওটার নাম ছিল জিওগ্রাফি ফর এসএসসি এক্সামস 2025 ড্যামস, ওয়াটারফলস অ্যান্ড লেকস 4RB 2.0 বাই পারমার স্যার। মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি হলেও তথ্যগুলো সবার জানার জন্যই খুব জরুরি। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ওই ভিডিও থেকে পাওয়া জরুরি বিষয়গুলো নিয়ে একটা সহজ আলোচনা করা। মানে শুধু তথ্যের তালিকা নয়, বরং কোনটা কেন গুরুত্বপূর্ণ সেদিকেও একটু জোর দেওয়া। ঠিক, যাতে পুরো ছবিটা পরিষ্কার হয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চলুন প্রথমেই জলপ্রপাত নিয়ে কথা বলি। বেশ, জলপ্রপাত শুনলেই তো উঁচু থেকে জল পড়ার দৃশ্যটাই আগে মনে আসে। হ্যাঁ, কিন্তু এই জল পড়ারও তো রকম ফের আছে, তাই না? হুম। যেমন সোর্স ভিডিওতে প্লাঞ্জ, ক্যাটারাক্ট, ক্যাসকেড এসব বলা হচ্ছিল। প্লাঞ্জটা ঠিক কি? প্লাঞ্জ মানে হলো জলটা যখন পড়ছে তখন পাহাড়ের গা প্রায় ছুঁচেই না, একদম সোজাসুজি নিচে। আচ্ছা, আর ক্যাটারাক্ট? ওটা কি খুব বেশি জল একসঙ্গে পড়লে? হ্যাঁ, অনেকটা সেরকমই। বিপুল জলরাশি যখন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। আর ক্যাসকেড হলো ধরুন সিঁড়ির মতো ধাপে ধাপে জলটা নেমে আসছে। ও, বুঝেছি। এই জলপ্রপাতগুলো তো নদীর যৌবন অবস্থার একটা দারুণ প্রমাণ, তাই না? একদম। এই সময়ে নদী খুব শক্তিশালী থাকে, পাহাড় কেটে দ্রুত এগোয়, আর তাতে এই জলপ্রপাত, পটহোলস, র্যাপিডস এগুলো তৈরি হয়। কিন্তু একটা ব্যতিক্রমের কথাও তো বলা হয়েছিল ভিডিওতে, ঝিলাম নদী। হ্যাঁ, ঠিক ধরেছেন। সাধারণত পার্বত্য অঞ্চলে বা যৌবন অবস্থায় নদী সোজা পথে চলে, কিন্তু ঝিলাম নদী তার পার্বত্য প্রবাহেও বেশ কিছুটা একে বেঁকে মানে মিয়ান্ডার করে চলে। এটা সাধারণত সমভূমির নদীর বৈশিষ্ট্য। বাহ, এটা তো বেশ মজার তথ্য। আচ্ছা, তাহলে ভারতের বিখ্যাত কিছু জলপ্রপাতের কথায় আসি। উচ্চতার দিক থেকে সবচেয়ে ওপরে কোনটা? বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত হিসেবে কুঞ্চিকল জলপ্রপাতকেই ধরা হয়, কর্ণাটকে ভারাহি নদীর ওপর। কুঞ্চিকল, আচ্ছা। আর এর পরে কি যোগ জলপ্রপাত? হ্যাঁ, যোগ জলপ্রপাত। এর অবশ্য আরও কয়েকটা নাম আছে। গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত, এটাও কর্ণাটকেই সারাবতী নদীর উপর। আর এটা কি প্লাঞ্চ ধরনের বললেন? হ্যাঁ, যোগ জলপ্রপাতটা প্লাঞ্চ টাইপ, জল প্রায় পাহাড় না ছুঁয়েই সোজা নিচে পড়ে। দারুণ। আচ্ছা, অন্য রাজ্যেও তো বিখ্যাত জলপ্রপাত আছে, মধ্যপ্রদেশে যেমন? হ্যাঁ, মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপর ধোঁয়াধার আর কপিলধারা খুব বিখ্যাত। ধোঁয়াধার নামটা হয়েছে কারণ জল পড়ার সময় চারপাশে একটা ধোঁয়ার মতো ভাব তৈরি হয়। ও, তাই বুঝি। এটা কি ক্যাসকেড ধরনের? সম্ভবত তাই, মানে ধাপে ধাপে না হলেও বেশ ছড়িয়ে পড়ে জলটা। এছাড়া ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর হুডরু জলপ্রপাত আছে। হুড্রু, হ্যাঁ শুনেছি। আর গোয়ার দুধসাগর, ওটাও তো খুব বিখ্যাত। অবশ্যই, মান্ডবী নদীর উপর দুধসাগর, আর ছত্তিশগড়ে চিত্রকূট জলপ্রপাত, যেটাকে তার বিশালতার জন্য ভারতের নায়াগ্রাও বলা হয়। তার মানে ভারতের বিভিন্ন প্রান্তেই দারুণ সব জলপ্রপাত রয়েছে। শুধু অ্যাঞ্জেল বা নায়াগ্রা নয়, আমাদের নিজেদের এই জলপ্রপাতগুলোও অসাধারণ। একদম। আর পরীক্ষার জন্য হয়তো আরও অনেক নাম মনে রাখতে হয়, সোর্স ভিডিওতে যেমন বলা হয়েছিল। কিন্তু এই প্রধান কয়েকটা জানলেই এদের বৈচিত্র্যটা বোঝা যায়। ঠিক, প্রকৃতির এই জলশক্তিকে মানুষ কিভাবে কাজে লাগিয়েছে, এবার সেই গল্পে আসা যাক। মানে বাঁধের কথায়। বাঁধ তো শুধু জল ধরে রাখা নয়। না, একেবারেই না। এখন এগুলোকে বলা হয় বহুমুখী নদী উপত্যকা প্রকল্প বা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টস। বহুমুখী কেন? কারণ একটাই বাঁধ, দেখুন কত কাজ করছে। বন্যা নিয়ন্ত্রণ করছে, সেচের জন্য জল দিচ্ছে, জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, আবার অনেক জায়গায় সুন্দর পর্যটন কেন্দ্রও গড়ে উঠছে। জলবিদ্যুৎ তৈরির ব্যাপারটা তো খুব সহজ মনে হয়, মানে জল আটকে রেখে ছেড়ে দেওয়া। মূল ধারণাটা সহজেই, বাঁধ দিয়ে জল আটকে তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বাড়ানো হয়। তারপর সেই জল যখন নিয়ন্ত্রিতভাবে ছাড়া হয়, তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি টারবাইন ঘোরায়, আর তাতেই বিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা, এই প্রসঙ্গে চীনের থ্রি গর্জেস ড্যামের কথা খুব শোনা যায়।
ওরা নাকি ব্রহ্মপুত্রের ওপরেও নতুন বাঁধ বানাচ্ছে। এটা নিয়ে ভারত একটা চিন্তা আছে, তাই না? হ্যাঁ, থ্রি গর্জেস তো বিশ্বের অন্যতম বৃহত্তম। আর চীন ইয়ারলং সাংপো মানে ব্রহ্মপুত্রের আপার স্ট্রিমে যে নতুন বাঁধের পরিকল্পনা করছে তার আকার আর অবস্থান নিয়ে ভারতের কিছু কৌশলগত আর জলবণ্টন সংক্রান্ত উদ্বেগ আছে। তবে ওটা একটা জটিল আন্তর্জাতিক বিষয়। যদি ভারতে ফিরি, আমাদের প্রথম বড় বহুমুখী প্রকল্প কোনটা ছিল? ডিভিসি? একদম। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি ১৯৪৮ সালে তৈরি, আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটি বা টিভিএর মডেল অনুসরণ করে। টিভিএ মডেলটা ঠিক কি ছিল, মানে বিশেষত্ব কি? টিভিএ শুধু বন্যা নিয়ন্ত্রণ বা বিদ্যুৎ উৎপাদন দেখত না, ওরা পুরো নদী উপত্যকার সামগ্রিক উন্নয়নের চেষ্টা করত। ভূমিক্ষয় রোধ, কৃষি, স্বাস্থ্য, নৌপরিবহন, শিল্পায়ন সব মিলিয়ে। ডিভিসির ভাবনাটাও ছিল অনেকটা তেমনই। দামোদর তো আগে বাংলার দুঃখ ছিল। হ্যাঁ, বন্যার জন্য। সেই বিধ্বংসী ক্ষমতাকে নিয়ন্ত্রণে এনে উন্নয়নের কাজে লাগানোই ছিল উদ্দেশ্য। মোট ৮টা বাঁধ তৈরি হয়েছিল দামোদর আর তার উপনদী বরাকরের উপর। ৮টা বাঁধ? নাম মনে রাখা তো বেশ কঠিন। সোর্স ভিডিওতে বোধহয় অ্যাক্টিভ রিকল পদ্ধতির কথা বলা হয়েছিল। হ্যাঁ, মানে না দেখে মনে করার চেষ্টা করা, ওটা ভালো কৌশল। ডিভিসির প্রধান বাঁধগুলোর মধ্যে যেমন মাইথন, তিলাইয়া, এগুলো বরাকার নদীর উপর, ঝাড়খণ্ডে। পঞ্চেত বাঁধ দামোদরের উপর, এটাও ঝাড়খণ্ডে। কোনার বাঁধও আছে। আচ্ছা, আর এর পরেই তো বোধহয় ভাকরা নাঙ্গাল। হ্যাঁ, ভারতের অন্যতম বিখ্যাত প্রকল্প, শতদ্রু নদীর উপর। ভাকরা বাঁধটা হিমাচল প্রদেশে আর নাঙ্গাল বাঁধ পাঞ্জাবে। ভাকরা বাঁধের জন্য যে বিশাল হ্রদ তৈরি হয়েছে তার নাম গোবিন্দ সাগর। ভাকরাকে তো ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি বাঁধ বলা হয়। এই গ্র্যাভিটি বাঁধ জিনিসটা কি? গ্র্যাভিটি ড্যাম মানে যে বাঁধ মূলত নিজের ওজনের জোরেই জলের অসম্ভব চাপ সামলায়। মানে এর বিশাল ভর আর মাধ্যাকর্ষণের সাহায্যেই এটা দাঁড়িয়ে থাকে। সাধারণত কংক্রিটের হয়। ও, তাহলে ভারতের এমনি সর্বোচ্চ বাঁধ কোনটা, মানে শুধু সর্বোচ্চ বললে? সেটা হবে উত্তরাখণ্ডের তেহরি বাঁধ, ভাগীরথী নদীর ওপর। এটা কিন্তু গ্র্যাভিটি ড্যাম নয়, এটা রক ফিল ড্যাম, পাথর আর মাটি দিয়ে তৈরি। আচ্ছা, তাহলে সর্বোচ্চ তেহরি, সর্বোচ্চ গ্র্যাভিটি ভাকরা, আর দীর্ঘতম? দীর্ঘতম হল ওড়িশার হীরাকুদ বাঁধ, মহানদীর ওপর। এটা শুধু ভারতের নয়, পৃথিবীর দীর্ঘতম বাঁধগুলোর একটা। মেন ড্যাম আর ডাইক মিলিয়ে প্রায় ২৬ কিলোমিটার লম্বা। ২৬ কিলোমিটার? অবিশ্বাস্য। মহানদীও তো আগে ওড়িশার দুঃখ ছিল। হ্যাঁ, হীরাকুদ বাঁধ মহানদীর বন্যার নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা নিয়েছে। তার মানে উচ্চতম গ্র্যাভিটি, দীর্ঘতম, প্রত্যেকটা আলাদা। বেশ গুলিয়া যাওয়ার মতো কিন্তু। তা একটু বটে, মনে রাখতে হয়। ফরাক্কা বাঁধের কথাও তো আমরা প্রায়ই শুনি। ওটা কোথায় আর কেন গুরুত্বপূর্ণ? ফারাক্কা পশ্চিমবঙ্গে, গঙ্গা নদীর উপর। এর মূল উদ্দেশ্য ছিল ভাগীরথী হুগলি নদীতে বেশি জল পাঠিয়ে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা, যাতে পলি জমে বন্দরটা অকেজোনা হয়ে যায়। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে একটা সমস্যা ছিল না? হ্যাঁ, জল বণ্টন নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। ১৯৯৬ সালে গঙ্গা জল চুক্তির মাধ্যমে সেটার একটা সমাধানের চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আর একটা প্রকল্পের কথা মনে পড়ছে, বিএস প্রকল্প, পাঞ্জাবে। ঠিক, যেখানে বিয়াস আর শতদ্রু নদী মিশেছে পাঞ্জাবের হারিকেতে, সেখানে একটা বাঁধ আছে। আর সেখান থেকেই ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী ক্যানাল শুরু হয়েছে, যেটা রাজস্থানের মরু অঞ্চলে জল নিয়ে গেছে। একদম। আর রিহানবাদের কথা বলছিলেন, উত্তরপ্রদেশে। হ্যাঁ, ওটার সঙ্গে একটা বড় হ্রদের নাম জড়িত না? ঠিক, রিহান্দ নদীর এটা সোনের উপনদী, ওপর তৈরি রিহান্দ বাঁধ। এর ফলে যে জলাধারটা তৈরি হয়েছে সেটাই গোবিন্দ বল্লভ পান্ত সাগর, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। বৃহত্তম কৃত্রিম হ্রদ? আচ্ছা, তাহলে তো দেখা যাচ্ছে এক একটা বাঁধের এক এক রকম বৈশিষ্ট্য আর গুরুত্ব। এবার যদি একটু রাজ্য ধরে ধরে কিছু প্রধান বাঁধের কথা জেনে নিই, সব তো মনে রাখা সম্ভব নয়। না, সব মনে রাখা কঠিন, আর হয়তো প্রয়োজনও নেই। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের কয়েকটা বাঁধ জেনে রাখা ভালো। যেমন ধরুন, জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর ওপর বাগলিহার, দুলাস্তি, সালাল, এগুলো জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খুব ইম্পর্ট্যান্ট। চেনাব নদীর ওপর? আচ্ছা, আর ঝিলাম? ঝিলাম নদীর ওপর কিষানগঙ্গা, তুলবুল, উরি প্রকল্প। সোর্স ভিডিওতে একটা মজার লাইন ছিল মনে রাখার জন্য। হ্যাঁ, কি যেন? কিষান নে বুলবুল কো উরি মে ঝেল দিয়া। মানে কিষানগঙ্গা,
তুলবুল, উরি সব ঝিলিম নদীতে। হ্যাঁ, বেশ মজার তো। হিমাচল প্রদেশে ভাকরা তো আছেই। হ্যাঁ, ভাকরা আর নাথপা ঝাঁকড়ি শতদ্রু নদীর ওপর। বিয়াস নদীর ওপর আছে পং বাঁধ, যার জলাধারটা মহারানা প্রতাপ সাগর নামেও পরিচিত। রাভি নদীর ওপর চামেরা বাঁধটাও উল্লেখযোগ্য। আচ্ছা, এবার একটু পশ্চিম আর মধ্য ভারতে আসি। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান। গুজরাটে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ তো এখন খুব বিখ্যাত। এছাড়া তাপ্তি নদীর ওপর উকাই বাঁধ আছে। কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও একটা বাঁধ আছে। মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর দুটো বড় প্রকল্প, ইন্দিরা সাগর আর ওঙ্কারেশ্বর। আর চম্বল নদীর ওপর গান্ধী সাগর বাঁধ। আর রাজস্থানে চম্বলের ওপরেই আরও আছে না? হ্যাঁ, রাজস্থানে চম্বল নদীর ওপরেই আছে রানা প্রতাপ সাগর আর জহর সাগর বাঁধ। এখানে ওই সাগর নামগুলো নিয়ে একটু কনফিউশন হয়। ঠিক, এতগুলো সাগর কিভাবে মনে রাখা যায়? সহজ উপায় হল ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে, নর্মদা নদীতে। বাকি তিনটে সাগর, গান্ধী সাগর মধ্যপ্রদেশে, রানা প্রতাপ সাগর রাজস্থান আর জহর সাগর রাজস্থান, এই তিনটেই চম্বল নদীতে। আচ্ছা, ইন্দিরা সাগর নর্মদায়, বাকিগুলো চম্বলে। হ্যাঁ, আর রাজস্থানে দুটো বাঁধ, রানা প্রতাপ জহর, মনে রাখার জন্য সোর্সে একটা আর ফ্যাক্টরের কথা বলা ছিল। রানা প্রতাপ জহর দুটোই রাজস্থান বা চম্বল আর এর সঙ্গে যুক্ত করে মনে রাখা যেতে পারে। বেশ কাজের টিপস। আর মহারাষ্ট্র, সেখানে নাকি সবচেয়ে বেশি বাঁধ? হ্যাঁ, সংখ্যায় মহারাষ্ট্রে বাঁধের সংখ্যা সবচেয়ে বেশি। গুরুত্বপূর্ণগুলোর মধ্যে গোদাবরী নদীর ওপর জয়কোয়ারি, কৃষ্ণা নদীর ওপর ছদ্ম বাঁধ আর কয়না নদীর ওপর কয়না জলবিদ্যুৎ প্রকল্প খুব বিখ্যাত। কয়না জলবিদ্যুৎ প্রকল্পটা নিয়ে কি একটা বিতর্ক ছিল না, ভূমিকম্প সংক্রান্ত? হ্যাঁ, একটা সময় মনে করা হতো ওই জলাধারের জলের চাপের জন্য ওখানে ভূমিকম্পের প্রবণতা বেড়েছিল। রিজার্ভয়ের ইনডিউসড সাইসমিসিটি বলে এটাকে। ও আচ্ছা, এবার একটু দক্ষিণে যাই। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র। কর্ণাটকে কাবেরী নদীর উপর কৃষ্ণরাজ সাগর বাঁধ বিখ্যাত, বৃন্দাবন গার্ডেন্স এখানেই। আর শিবসমুদ্রম, যেখানে এশিয়ার প্রথম দিককার একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল। কাবেরীর ওপর। আর সারাবতী যোগ জলপ্রপাত যেখানে। হ্যাঁ, সারাবতী নদীর ওপর লিঙ্গনামাক্কি বাঁধ আর কৃষ্ণা নদীর ওপর আলোমাত্তি বাঁধ। সোর্সে একটা মজার টিপস ছিল, কৃষ্ণা মাটি খেয়েছিলেন, তাই আলোমাত্তি বাঁধ কৃষ্ণা নদীতে। মনে রাখার ভালো উপায়। কেরালায় কেরালায় পেরিয়ার নদীর উপর মুল্লা পেরিয়ার বাঁধ, এটা নিয়ে তামিলনাড়ুর সঙ্গে দীর্ঘদিনের বিতর্ক আছে। আর ইদুক্কি আর্চ ড্যাম খুব বিখ্যাত। পেরিয়ার নদীকে তো কেরালার জীবনরেখা বলা হয়। ইদুক্কি আর্চ ড্যাম মানে ধনুকের মতো বাঁকা। হ্যাঁ, এটা এশিয়ার অন্যতম বৃহত্তম আর্চ ড্যাম। দুটো পাহাড়ের মধ্যে কংক্রিটের একটা বিশাল বাঁকানো দেওয়াল। দারুণ। তামিলনাড়ুতে? তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপর মেট্টুর বাঁধ খুব গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর শ্রীশৈলম আর নাগার্জুন সাগর বাঁধ। এখানেও দেখুন অর্জুন, নাগার্জুন আর কৃষ্ণ। ঠিক। তেলেঙ্গানাতে? তেলেঙ্গানাতে গোদাবরী নদীর ওপর পোচমপাত প্রকল্প, যেটাকে শ্রীরামসাগর প্রকল্পও বলা হয়। বাহ, প্রধান প্রধান নদী আর তার ওপরের বাঁধগুলো নিয়ে একটা বেশ ভালো ধারণা হলো। বাঁধের সঙ্গেই তো জলবিদ্যুতের কথা আসে, কিন্তু এছাড়া তো পারমাণবিক শক্তি থেকেও বিদ্যুৎ তৈরি হয়। একদম। ভারতে বেশ কয়েকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এগুলো নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তাপ তৈরি করে। সেই তাপ দিয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি হয়, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। মূল জ্বালানি তো ইউরেনিয়াম। হ্যাঁ, সাধারণত ইউরেনিয়াম 235। এই পুরো বিক্রিয়াটা কিন্তু খুব নিয়ন্ত্রিতভাবে করতে হয়, নাহলে বিপজ্জনক হতে পারে। এর জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়, বোরন বা ক্যাডমিয়ামের তৈরি। এগুলো অতিরিক্ত নিউট্রন শুষে নিয়ে চেন রিঅ্যাকশনকে নিয়ন্ত্রণে রাখে। আর মডারেটর, ভারী জল? হ্যাঁ, মডারেটর লাগে নিউট্রনের গতি কমানোর জন্য। ভারী জল D2O বা গ্রাফাইট ব্যবহার করা হয় মডারেটর হিসাবে। ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি ছিল অপ্সারা। 1956 সালে BARCA চালু হয়েছিল। অপ্সারা? সেটা তো গবেষণার জন্য। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রথম কোনটা? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল মহারাষ্ট্রের তারাপুর। 1969 সালে চালু হয়। তারাপুর, মহারাষ্ট্র। আর কোথায় কোথায় আছে?
রাজস্থানের রাওয়াতভাটা, তামিলনাড়ুর কালপাক্কাম আর কুডানকুলাম, উত্তরপ্রদেশের নারোরা, গুজরাতের কাকরাপাড় আর কর্ণাটকের কাইগা এগুলো প্রধান কেন্দ্র। কালপাক্কামের কি বিশেষ কিছু আছে? হ্যাঁ, কালপাক্কাম ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এখানে ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর নিয়েও গবেষণা চলছে, যেটা ভবিষ্যতে জ্বালানির দিক থেকে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর? আচ্ছা, তাহলে জলপ্রপাত, বাঁধ, বিদ্যুৎ কেন্দ্র, জলের নানা রূপ আর ব্যবহার নিয়ে কথা হলো। এবার একটু স্থির জলের কথায় আসি, মানে হ্রদ। ভারতে তো অনেক রকমের হ্রদ আছে, তাই না? প্রচুর প্রাকৃতিক, কৃত্রিম, মিষ্টি জলের, নোনা জলের, উঁচু পাহাড়ে, সমতলে বৈচিত্র্য প্রচুর। একেবারে উত্তরে লাদাখে কিরকম হ্রদ আছে? প্যাংগং সো তো খুব বিখ্যাত। হ্যাঁ, প্যাংগং সো, সো মরিরি, সো কার এগুলো লাদাখের উঁচু মালভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ। এদেরকে হাই অ্যাল্টিটিউড সেলাইন লেকস বলে। জম্মু ও কাশ্মীরে? সেখানে আছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, উলার হ্রদ। ঝিলাম নদী থেকে জল পায় এটা। আর ডাল হ্রদ তো তার সৌন্দর্য, শিকারা আর হাউসবোটের জন্য জগৎ বিখ্যাত। শ্রীনগরের রত্ন বলা হয়। উত্তরাখণ্ডের সেই কঙ্কাল হ্রদ বা স্কেলেটন লেকের রহস্যটা কি? ওটা হলো রূপকুণ্ড, একটা উঁচু পাহাড়ের হিমবাহর হ্রদ। বহু বছর আগে কোনো এক অজানা কারণে মারা যাওয়া প্রায় 100 মানুষের কঙ্কাল পাওয়া গেছে এর ধারে। কেন বা কিভাবে তারা মারা গেছিল তা নিয়ে অনেক রহস্য, অনেক তত্ত্ব। গায়ে কাটা দেয়। এছাড়া তো নৈনিতাল, ভীমতাল এগুলোও খুব সুন্দর। হ্যাঁ, ওগুলো কুমায়ুন অঞ্চলের খুব জনপ্রিয় হ্রদ। রাজস্থানে? সেখানে তো নোনা জলের হ্রদ বেশি। হ্যাঁ, রাজস্থানের সম্বার হ্রদ ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক। এখান থেকে প্রচুর নুন উৎপাদন হয়। এছাড়া পুষ্কর হ্রদ ধর্মীয় কারণে খুব গুরুত্বপূর্ণ। আর দেবার হ্রদ বা জয়সমন্দর হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ? তাহলে বৃহত্তম কোনটা ছিল জানো? উত্তরপ্রদেশের গোবিন্দ বল্লভ পন্ত সাগর, যেটা রিহান্দ বাঁধের ফলে তৈরি, ওটাই ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। আচ্ছা, তবে সোর্স ভিডিওতে বলছিল মধ্যপ্রদেশের ভোজতাল নিয়েও নাকি কনফিউশন হয়। হ্যাঁ, ভোপালের কাছে ভোজতাল, আগেরকার নাম বড়া তালাব, রাজা ভোজ তৈরি করিয়েছিলেন। এটাও বিশাল বড় একটা কৃত্রিম হ্রদ। এসএসসি পরীক্ষার প্রশ্নে নাকি কখনো কখনো এটাকেও বৃহত্তম কৃত্রিম হ্রদ হিসাবে ধরা হয়। তাই দুটোই মনে রাখা ভালো। আর মহারাষ্ট্রের লোনার হ্রদ? ওটা নাকি উল্কাপাতের ফলে তৈরি? হ্যাঁ, এটাই মনে করা হয়। বুলধানা জেলায় অবস্থিত লোনার হ্রদ একটা ক্রেটার লেক, মানে উল্কা বা গ্রহাণুর পতনের ফলে যে গর্ত তৈরি হয়েছিল সেখানেই জল জমে এই হ্রদ তৈরি হয়েছে। এর জলের রঙও মাঝে মাঝে বদলে গোলাপি হয়ে যায়। সত্যি দারুণ তো। দক্ষিণ ভারতে বা পূর্ব ভারতে কি ধরনের হ্রদ বেশি দেখা যায়? কেরালায় বিখ্যাত হল কয়াল বা ব্যাকওয়াটার। এগুলো আসলে সমুদ্রের জল ঢুকে তৈরি হওয়া লম্বাটের হ্রদ বা লগুন। এর মধ্যে ভেম্বানাদ ভারতের দীর্ঘতম হ্রদ। এখানেই বিখ্যাত নেহেরু ট্রফি বোট রেস হয়। অষ্টমুদি, সাস্থামকোট্টাও এই ধরনের কয়াল। পূর্ব উপকূলে? পূর্ব উপকূলে ওড়িশার চিল্কা হ্রদ হল ভারতের বৃহত্তম ঈষৎলোনা জলের লেগুন। এটা পরিযায়ী পাখিদের জন্য একটা স্বর্গরাজ্য। চিল্কা, হ্যাঁ, খুব পরিচিত নাম। আর পুলিকাট? পুলিকাট হ্রদ অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এটাও একটা গুরুত্বপূর্ণ লেগুন। ভারতের স্পেস পোর্ট শ্রীহরিকোটা দ্বীপটা এই পুলিকাট হ্রদের মধ্যেই অবস্থিত। ও আচ্ছা। আর অন্ধ্রে কোলেরু? কোলেরু হ্রদটা গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মাঝে অবস্থিত একটা বড় মিষ্টি জলের হ্রদ। এবার একটু উত্তর পূর্ব ভারতে যাই, সেখানেও তো দারুণ সব হ্রদ আছে। অবশ্যই আছে। মণিপুরের লোকটাক হ্রদের কথা তো বলতেই হয়। এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ আর বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ। ভাসমান হ্রদ মানে? এর ওপর ভাসমান অবস্থায় গাছপালা, মাটি জমে তৈরি হওয়া দ্বীপ দেখা যায়, যেগুলোকে স্থানীয় ভাষায় ফুমদি বলে। এর মধ্যেই একটা বড় ফুমদির ওপর রয়েছে কেইবুল লামজং ন্যাশনাল পার্ক, যেটা বিপন্ন সাঙ্গাই হরিণের একমাত্র প্রাকৃতিক বাসস্থান। অবিশ্বাস্য। আর সিকিমে উচ্চতম হ্রদ? হ্যাঁ, সোর্স ভিডিও আর এসএসসির তথ্য অনুযায়ী সিকিমের গুরুদংমার হ্রদকে ভারতের উচ্চতম হ্রদ বলা হয়। যদিও চোলামু বা সো ল্যামো হ্রদও খুব উঁচুতে অবস্থিত এবং কিছু সূত্র অনুযায়ী ওটাই উচ্চতম। এটা নিয়ে একটু বিতর্ক থাকতে পারে।
আচ্ছা, আসাম, মেঘালয়? আসামে দীপোর বিল একটা গুরুত্বপূর্ণ রামসার সাইট। মেঘালয় উমিয়াম হ্রদ, যেটাকে বারাপানি হ্রদও বলে, খুব সুন্দর আর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। আর বিহারে একটা বিশেষ ধরনের হ্রদের কথা বলা হয়েছিল। হ্যাঁ, বিহারের কানোয়ার হ্রদ বা কাবার তাল। এটা এশিয়ার বৃহত্তম প্রেস্নো ওয়াটার অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অক্সবো লেক। মানে নদী যখন তার বাঁক পরিবর্তন করে পুরনো খাতটা ছেড়ে দেয়, তখন সেই পরিত্যক্ত বাঁকা অংশটা হ্রদে পরিণত হয়। বুড়িগণ্ডক নদীর পুরনো খাত থেকে এটা তৈরি হয়েছে। সত্যি, কি বিশাল বৈচিত্র্য আমাদের দেশে! জলপ্রপাত, বাঁধ, পারমাণবিক কেন্দ্র, আবার এত রকমের হ্রদ। এই পুরো আলোচনাটা করতে গিয়ে পারমার এসএসসির ভিডিওটা সত্যি খুব সাহায্য করল। একদম। আর আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবার মতো। এই যে এত জলসম্পদ, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট, এগুলো তো শুধু ভূগোলের পাতায় আটকেনি। এগুলো সরাসরি ভারতের কোটি কোটি মানুষের জীবন, দেশের অর্থনীতি, সংস্কৃতি, এমনকি নিরাপত্তা আর আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করছে। ঠিক। তাই এই সম্পদগুলোর সঠিক ব্যবহার, সংরক্ষণ, এদের ঘিরে তৈরি হওয়া সমস্যাগুলো, যেমন জলবণ্টন নিয়ে রাজ্যের মধ্যে বা দেশের সঙ্গে প্রতিবেশীর বিতর্ক, বাঁধ তৈরির পরিবেশগত প্রভাব বা জলবায়ু পরিবর্তনের ফলে এদের উপর কী প্রভাব পড়ছে, এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করাটা কিন্তু খুব জরুরি। আগামী দিনে এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরলেন। এই ভাবনাটা নিয়েই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভারতের জলসম্পদের এই ঝলকটা আপনাদের ভাবনার খোরাক জুগিয়েছে। নমস্কার।